এসএসসি সিলেবাসে ঢাকা বোর্ড 2024 সালে আসা সৃজনশীলটার সলিউশন করে ফেলি। চলো প্রথমে দেখো ক নাম্বার কি বলা আছে, ভর সংখ্যা কাকে বলে? উত্তর, কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয়। আর ভর সংখ্যা কি এর দ্বারা প্রকাশ করা হয়? এর সমান হলো প্রোটন প্লাস নিউট্রন। আর একটু ভালো করে বুঝো, দেখো এটার নাম হলো নিউক্লিয়াস। এটা হলো টোটাল পরমাণু, আর পরমাণুর ভিতরে যে অংশটা এটার নাম হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর এই দুটার সমষ্টি কি বলা হয়? ভর সংখ্যা। এখন চলো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। দেখো খ নাম্বারে কি বলছে, ইথিন ও বিউটিনের এখানে স্থূল সংকেত হবে, স্থূল সংকেত একই ব্যাখ্যা করো। তাহলে দেখো ইথিন আর বিউটিন এর দুটো তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। দেখো ইথিন এটাও একটা অ্যালকিন, বিউটিন এটাও একটা অ্যালকিন। আর তোমরা জানো অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। CN কি বলো? H2n। যখন তুমি ইথিন লিখবা, তো ইথিন লিখতে গেলে দেখো কার্বন সংখ্যা লিখতে হবে 2টা, তাহলে হাইড্রোজেন কয়টা হবে বলো? 4টা, এই সূত্র অনুযায়ী। আর যখন বিউটিন লিখবা তখন কার্বনের নাম্বার হবে 4 আর হাইড্রোজেন হবে টোটাল 8টা। তার মানে কার্বন সংখ্যা যা লাগবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ লাগবা। এখন আসো এই দুটা যৌগের স্থূল সংকেত একই, আমরা এটা ব্যাখ্যা করব। এখন দেখো এই যে ইথিন যৌগটা, এই ইথিন যৌগটায় কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত? দেখো অনুপাত কিভাবে বের করবা, দেখো এই দুটার মধ্যে ছোট গেরা বলো যে কার্বনের যে 2, এটা ছোট না, এর জন্য 2 দিয়া দুটাকে ভাগ করো। 2টা যদি এটাকে ভাগ করো হয় 1, আর এটাকে ভাগ করলে কি হয় বলো? 2। তাহলে আমাদের এই ইথিন যৌগে কার্বন হাইড্রোজেনের অনুপাত হলো 1:2। এখন আসো আমরা এই যৌগে কার্বন হাইড্রোজেনের অনুপাতটা দেখে নিই। দেখো তাহলে এই দুটার মধ্যে ছোট কে বলো? কার্বনের নাম্বারটা। তাহলে কার্বনের 4 দিয়ে দুটাকে ভাগ করে দাও, তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে, আর 4 দিয়ে যদি 8কে ভাগ করে 2 হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, দেখো ইথিনের মধ্যেও কার্বন হাইড্রোজেনের অনুপাত 1:2, আর তোমার বিউটিনের মধ্যেও 1:2। যেহেতু কার্বন আর হাইড্রোজেনের অনুপাত সমান, সুতরাং আমরা বলতে পারি দুটা যৌগের স্থূল সংকেত একই। এখন চলো ঘ নম্বর প্রশ্নের সলিউশন করি। ঘ নম্বর কি বলছে দেখো, এ ও সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। তো ফার্স্টে তোমার এ মৌল আর সি মৌলটা বের করতে হবে। দেখো এ আর সি মৌল কিভাবে বের করতে হয়, দেখো এ মৌলটা কি এটা আমরা খুঁজে বের করি। দেখো এটার জন্য যে ক্লু দেওয়া আছে, শেষ স্তরের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে NS2 NP5, আর পর্যায়ে বলা আছে দ্বিতীয়, তার মানে n এর মান হলো 2। পর্যায়ের মানটাই হলো n এর মান, তাহলে n এর মান কত বলো? 2। তাহলে n এর জায়গায় 2 বসাই দাও, তাহলে 2 বসাইলে কি হয় বলো? 2p5 2s2, তার আগের ইলেকট্রনটা কি বলো? 1s2। তাহলে ইলেকট্রনগুলো গুণ 5 আর 2 7 আর 2 9। 9 নম্বর মৌলটা কি বলো? 9 নম্বর মৌলটা হলো ফ্লোরিন। 9 নম্বর মৌলটা হলো ফ্লোরিন। এখানে লিখে ফেলো এ মৌলটা হলো ফ্লোরিন। এখন আমরা সি মৌলটা অনুরূপভাবে বের করে ফেলি। দেখো সির জন্য NS1, আর দেওয়া আছে চতুর্থ পর্যায়ে, তার মানে n এর মান হলো 4। তাহলে কি বসাবা বলো? 4s1, তার ভিতরে ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলো 3p6 3s2, এরপর কি বলো? 2p6 2s2, এরপর হলো 1s2। এরপর দেখো তাহলে আমাদের সি মৌলটা কি হয়, ইলেকট্রনগুলো গুণ 2 আর 4 2 আর 4 4 আর 6 10 10 আর 2 12 18 আর 1 কত বলো? 19। 19 নম্বর মৌল কি বলো? পটাশিয়াম। তাহলে অলরেডি আমরা দুটা মৌল পেয়ে গেলাম, সি মৌলটা হলো পটাশিয়াম আর এই মৌলটা হলো ফ্লোরিন। দেখো এ যৌগটা কি বলো? ফ্লোরিন, আর সি যৌগটা হলো পটাশিয়াম। তাহলে পটাশিয়াম আর ফ্লোরিন যদি যুক্ত হয়, তাহলে যে যৌগটা তৈরি করে তার নাম হলো পটাশিয়াম ফ্লোরাইড। এখন এই যৌগটা হলো একটা আয়নিক যৌগ। কিভাবে বুঝলাম, দেখো পটাশিয়াম এটা হলো ধাতু, আর ফ্লোরিন এটা হলো অধাতু। ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে কি বন্ধন বলা হয় বলো? আয়নিক বন্ধন। কি বন্ধন? আয়নিক বন্ধন। তার মানে পটাশিয়াম ফ্লোরাইডটা হলো একটা আয়নিক যৌগ। আর আয়নিক যৌগ কিভাবে তৈরি হয়? একজন ইলেকট্রন দিবে আর একজন ইলেকট্রন নিবে, একজন ইলেকট্রন দিবে আর একজন কি বলো? নিবে। এইভাবে যে বন্ধনটা তৈরি হয় তার নাম হলো আয়নিক বন্ধন। তাহলে পটাশিয়াম ফ্লোরাইডটা হলো একটা আয়নিক যৌগ, আর এটার মধ্যে যে বন্ধনটা আছে সেটা হলো আয়নিক বন্ধন। এখন আসলে আমরা আয়নিক বন্ধনের স্ট্রাকচারটাই দেখব। দেখো এটা হলো দেখো এটা হলো পটাশিয়াম পরমাণু। দেখো এটা হলো পটাশিয়াম পরমাণু, পটাশিয়াম পরমাণু। আর এটা হলো ফ্লোরিন পরমাণু। কি পরমাণু? ফ্লোরিন পরমাণু। এখন আসলে আমরা ইলেকট্রনগুলো দিয়ে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। যে মাঝখানে যেটার নাম নিউক্লিয়াস, এই অংশটা হলো নিউক্লিয়াস। এটার মধ্যে 2টা ইলেকট্রন দিয়ে দাও। এটার মধ্যে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে বলো? 8টা।
8টা দিয়ে দাও, তৃতীয়টার মধ্যে 8টা দিয়ে দাও, 8টা দিয়ে দাও। তাহলে অলরেডি দেখো 2 আর 8 10 আর 8 18, আরেকটা ইলেকট্রন আছে, এটা সর্বশেষ শক্তি স্তর দিয়ে দেবা। এখন আসো আমরা ফ্লোরিনেটটা পূরণ করে ফেলি। ফ্লোরিনটা কীভাবে পূরণ করবা? ফ্লোরিন এটা হলো নিউক্লিয়াস, মাঝখানে যে অংশটা নিউক্লিয়াস, এটা আমাদের 2টা ইলেকট্রন দিয়ে দাও, এটা আমাদের 2টা ইলেকট্রন দিয়ে দাও। আর তোমরা জানো ফ্লোরিনের টোটাল বহিস্তর ইলেকট্রন থাকবে কটা বলো? 7টা। এইখানে একটা দিয়ে দিবা, আর এই পাশে 6টা, আর একে 7টা। এখন কি করবে? জাস্ট দেখো যে পটাশিয়াম পরমাণু তার বহিস্তরের যে এই ইলেকট্রনটা আছে, বহিস্তরের যে ইলেকট্রনটা আছে, এটা এই ফ্লোরিনকে দান করে দিবে। কাকে দান করে দিবে? ফ্লোরিনকে দান করে দিবে। বিনিময়ে পটাশিয়াম কি করবে? পটাশিয়ামটা তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, আর্গনের। আর ফ্লোরিন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। দেখো সেই গঠনটা কিভাবে হয় দেখো। এখন দেখো পটাশিয়াম পরমাণু তার বহিস্তরের ইলেকট্রনটা যেহেতু ছেড়ে দিছে, কাকে ছেড়ে দিছে? ফ্লোরিন পরমাণুকে। এর জন্য এই শক্তি স্তরটা চলে যাবে, এই শক্তি স্তরটা চলে যাবে। দেখো এই শক্তি স্তরটা এখানে থাকবে না, ভিতরের শক্তি স্তরগুলো থাকবে 2টা 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 2টা, আর এটার মধ্যেও থাকবে 8টা, আর এটা হলো নিউক্লিয়াস, আর এখানে থাকবে 2টা ইলেকট্রন। তাহলে এটা যে স্ট্রাকচার লাভ করলো তা হলো পটাশিয়াম প্লাস, এটা পটাশিয়াম প্লাস আয়ন। আর দেখো এটা কি করবে? এই বহিস্তরে 7টা ইলেকট্রন ছিল, এখন দেখো ইলেকট্রন এখানে চলে আসছে, এখানে চলে আসছে। আর তোমার আর বাকি যে ইলেকট্রনগুলো সেগুলো দিয়ে দাও ফ্লোরিনের। আর এটা হলো এটা, দেখো এটা বহিস্তরে টোটাল 8টা ইলেকট্রন লাভ করছে, মানে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এটা হলো তার নিউক্লিয়াস, আর এটা হলো এখানে 2টা ইলেকট্রন দিয়ে দাও। তাহলে এখানে কি হলো? এটা জাস্ট ইলেকট্রন গ্রহণ করার কারণে মাইনাসে পরিণত হয়ে গেল। এটাই হলো পটাশিয়াম ফ্লোরাইডের আয়নিক বন্ধন গঠনের ডায়াগ্রাম। তার প্রথমে ফার্স্ট পটাশিয়াম পরমাণুটা লিখবা, ফ্লোরিন পরমাণুটা লিখবা, ইলেকট্রনগুলোতে ফিল আপ করে দিবা। আর জাস্ট কী করবা? পটাশিয়ামের একটা ইলেকট্রন জাস্ট কাকে দিয়ে দেবে? ফ্লোরিন পরমাণুকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার কারণে এটা হবে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, আর পটাশিয়াম করবে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। জাস্ট এই ডায়াগ্রামটা দিয়ে দিলেই হয়ে গেল। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। গ নাম্বারে সলিউশন করি। গ নাম্বারে কি বলছে দেখো, বি ও সি একই গ্রুপের মৌল, যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো। ফার্স্টে তোমার বি আর সি মৌলটাকে এটা বের করতে হবে। দেখো বির জন্য কি ক্লু দেওয়া আছে? NS1 সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস NS1। আর দেখো পর্যায় দেওয়া আছে দ্বিতীয়, তার মানে যদি দ্বিতীয় পর্যায়ে দেওয়া থাকে তাহলে n এর মানটা কত বলো? 2। তাহলে n এর মান 2 বসাই দেখি আমরা কি আসে। 2s1, আর আগের ইলেকট্রনটা কি হবে বলো? 1s2। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা বলো? 3টা। 3টা হলে এবার মৌলটা হবে লিথিয়াম। তাহলে 3 নাম্বার মৌলটা কি বলো? লিথিয়াম। তাহলে বিটা হলো লিথিয়াম, বি মৌলটা হলো লিথিয়াম। এখন আসো সি মৌলটা বের করে ফেলি। দেখো NS1 এর কথা বলা আছে, আর পর্যায় হলো চতুর্থ, তার মানে n এর মান হলো 4। তাহলে n এর মান যদি 4 বসাই আমরা করি কি হয় দেখো, 4s1, তার আগে আমরা কি লিখতে পারি বলো? 3p6, 3s2, 2p6, 2s2, 1s2। টোটাল ইলেকট্রন করা দেখো 2 4 10 12 18 থেকে 19। 19 নাম্বার মৌলটা কি বলো? পটাশিয়াম। তাহলে 19 নাম্বার মৌলটা হলো পটাশিয়াম। এখন দেখো কি বলছে, বি ও সি একই গ্রুপের মৌল। এখন এই বিটা হলো তোমার লিথিয়াম, আর সিটা হলো পটাশিয়াম। এখন এই দুইটা যে একই গ্রুপের মৌল, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এইটার প্রমাণ দেখো, ফার্স্টের প্রমাণটা আমরা এইভাবে করতে পারি। দেখো এটার বহিস্তরেও একটা ইলেকট্রন, এটার বহিস্তরেও একটা ইলেকট্রন, এটার বহিস্তরেও এস অরবিটালে লাস্টের ইলেকট্রন, এটাও এস অরবিটালে লাস্টের ইলেকট্রন। তার মানে দুটার বহিস্তরে যেহেতু একটা একটা করে ইলেকট্রন বিদ্যমান, সুতরাং দুটার যোজনীয় এক। দুটার যোজনীয় কি বলো? এক। এবং উভয়ই কিন্তু ক্ষার ধাতু। তোমরা জানো এই লিথিয়াম এবং পটাশিয়াম গ্রুপ নাম্বার 1-এ অবস্থিত, এর জন্য দুটাই হলো ক্ষার ধাতু। এখন আসো আমরা কয়েকটি বিক্রিয়া দিয়ে বিষয়টা আরেকটু প্রমাণ করি। যেমন প্রথমে আমরা পানির সাথে রিয়াকশন দেখাবো। তাহলে পটাশিয়াম দেখো পানির সাথে রিয়াকশনে কি উৎপন্ন করে? এটা উৎপন্ন করবে লিথিয়াম হাইড্রোক্সাইড, আর এটা উৎপন্ন করবে হলো তোমার লিথিয়াম হাইড্রোক্সাইড সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, আর এটা উৎপন্ন করবে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। আবার এই লিথিয়াম এবং পটাশিয়াম উভয়ই কিন্তু তোমার HCl এর সাথে বিক্রিয়া করবে। কার সাথে বলো? HCl এর সাথে বিক্রিয়া করবে। তাহলে HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেখো? লিথিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে।
কি উৎপন্ন করবে বলো? লিথিয়াম ক্লোরাইড। আর এটা উৎপন্ন করবে হলো পটাশিয়াম ক্লোরাইড। সাথে উৎপন্ন করবে হলো হাইড্রোজেন গ্যাস। কি উৎপন্ন করবে বলো? হাইড্রোজেন গ্যাস। তো এটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তোমাদের লিথিয়াম আর পটাশিয়াম একই গ্রুপের মৌল। তাছাড়াও আরেকটা কথা বলতে পারো, এই লিথিয়াম এবং পটাশিয়াম কিন্তু তীব্র বিজারক। তীব্র বিজারক। তো এই কথাগুলো লিখে দিলেই হয়ে যাবে। ক্লাসটা কেমন লাগলে একটু কমেন্টে জানাও।